দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ক্লাস 11-এর ভোকেশনালের দ্রবণ সম্পর্কিত কিছু সমস্যা এবং দ্রবণের প্রকারভেদ সেই নিয়েই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তোমরা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নেবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন থাকলো, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। তাহলে আজকে আমরা জানব দ্রবণ কি এবং দ্রবণের প্রকারভেদ কি। কারণ দ্রবণ আমাদেরকে বিভিন্ন রকমের দ্রবণ প্র্যাকটিক্যালে করতে হবে, সেই জন্য দ্রবণ সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা কিন্তু জানতে হবে। সঠিক ধারণা যদি না থাকে তাহলে আমরা কিন্তু দ্রবণ তৈরি করতে গিয়ে প্রচুর সমস্যা হবে। আগে আমরা জানব দ্রবণ কি, হোয়াট ইজ সলিউশন, দ্রবণের প্রকারভেদ, ডিফারেন্ট টাইপস অফ সলিউশন সম্পর্কে আমরা জানব। দ্রবণ কি না, দ্রবণ হচ্ছে একটি মিশ্রণ যেখানে দুটো জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে দ্রাবক আর একটা দ্রাবক। যদি আমি উদাহরণের সাহায্যে বলি যে জল ও চিনির মিশ্রণ বা দ্রবণ, যেখানে দ্রাবক হচ্ছে যেটার পরিমাণ কম পরিমাণ ওই বা যে অবস্থা তৈরি হবে মিশ্রণের পরে সেই অবস্থাটা, যার জন্য যদি আমি বলি অবস্থা তিনটি রকমের, যে তরল, কঠিন এবং গ্যাসীয় সাধারণত, এছাড়াও রয়েছে তোমাদের প্লাজমা। সেদিকে না গেলে সাধারণ অবস্থায় তিনটি অবস্থা রয়েছে বস্তুর, সেটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। যেখানে জল এবং চিনির দ্রবণের মধ্যে জলটা কিন্তু তরল এবং জল চিনির মিশ্রণ শেষমেশ কিন্তু তরল অবস্থাতেই পরিণত হবে। অর্থাৎ বলতে পারি যে জলের যে তরল অবস্থা, এই দ্রবণের শেষমেশ অবস্থায় কিন্তু তরল পরিণত হবে। তাহলে সেই দিক থেকে বিচার করতে গেলে সাধারণত দ্রাবক হয় মিশ্রণের শেষমেশ যার অবস্থার একই অবস্থাতে পরিণত হয়, অর্থাৎ জল তরল ছিল, মিশ্রণটাও শেষে কিন্তু তরলে পরিণত হবে। তার উপর নির্ভর করে দ্রাবক কোনটা হবে সেটা নির্ভর করে। আবার অনেক ক্ষেত্রে পরিমাণের উপর নির্ভর করে দ্রাবক কিন্তু তুলনা করা হয় কোনটি দ্রাবক। যে পরিমাণ যার বেশি হয় তার ক্ষেত্রে সেই যদি একই অবস্থা হয়, যদি বলা যায় যে আমি চিনির সঙ্গে বালির মিশ্রণ তৈরি করছি বা দ্রবণ তৈরি করছি, সেখানে কিন্তু দুটোই কঠিন দ্রবণ। সেখানে কঠিনের ক্ষেত্রে যদি আমি চিনির পরিমাণ বেশি নেই সেখানে কিন্তু দ্রাবক চিনি হিসাবে ব্যবহার হবে। আবার যদি সেটা বালি হয়, বালির ক্ষেত্রে পরিমাণ যদি কম হয় সেটা কিন্তু দ্রাবক হবে। তাহলে আমরা কি জানলাম যে দ্রবণ দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটি হলো দ্রাবক এবং একটি হলো দ্রাবক। দ্রাবক সাধারণত মিশ্রণের পরে যার যে অবস্থাতে পরিণত হবে সেই অবস্থার উপর নির্ভর করে দ্রাবকে পরিণত করা হয়, বা যার পরিমাণ কম সেটা দ্রাবক, বা যেমন চিনি এবং জলের মিশ্রণের ক্ষেত্রে চিনিটা হচ্ছে দ্রাবক এবং জলটা হচ্ছে দ্রাবক, এবং যার অবস্থা সেই অবস্থার উপর নির্ভর করে দ্রাবক নির্ভর কর বা দ্রাবককে কোনটা সেটা বিশ্লেষণ করা হয়। এবারে আমরা কিছু দ্রবণের প্রকারভেদ এবারে আমরা সম্পর্কে জানব। তাহলে দ্রবণ কি না, দ্রবণ হচ্ছে একটি মিশ্রণ যেখানে দ্রাবক এবং দ্রাবক যুক্ত হয় এবং দ্রাবক মাধ্যমে দ্রাবক দ্রবীভূত হয়, বা আমরা বলতে পারি দ্রাবকের মধ্যে দ্রাবক দ্রবীভূত হয়ে দ্রাবকের যে অবস্থা সেই অবস্থাতে পরিণত হয়। তাহলে আমরা দ্রবণ সম্পর্কে কিন্তু বুঝলাম, যেরকম জল এবং চিনির দ্রবণের মধ্যে চিনি হচ্ছে দ্রাবক এবং জল হচ্ছে দ্রাবক, অর্থাৎ যে মাধ্যমে চিনিটা দ্রবীভূত হবে সেই মাধ্যমটা হচ্ছে দ্রাবক এবং যেটি দ্রবীভূত হলো সেটা হচ্ছে দ্রাবক। এইবারে আমরা কিছু দ্রবণের প্রকারভেদ সম্পর্কে জানব। প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কি না, প্রমাণ দ্রবণ হচ্ছে স্ট্যান্ডার্ড দ্রবণ যেখানে দ্রবণের মাত্রা বা শক্তি জানা যায় বা শক্তি জানানো থাকে, সেরকম দ্রবণকে বলা হয়
প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণ কাকে বলে? যে দ্রবণের মাত্রা বা শক্তি জানা থাকে সেই দ্রবণকে বলা হয় তোমার প্রমাণ দ্রবণ। সেই দ্রবণকে বলে প্রমাণ দ্রবণ। সেই প্রমাণ দ্রবণের একটি যদি উদাহরণের সাহায্যে আমি বলি যে 10% সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণের সলিউশন, তাহলে এর ক্ষেত্রে আমরা এর কিন্তু মাত্রা জানি। তাহলে 10% বলতে কি বোঝা যায়? যে 100 ml জলের মধ্যে আমি বলতে পারি 10 গ্রাম আমার সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত রয়েছে। তাহলে সেই দ্রবণকে বলা হবে আমার 10% NaCl এর সলিউশন, বা ওই দ্রবণকে আমরা প্রমাণ দ্রবণ বলবো, যেখানে দ্রবণের মাত্রা বা শক্তি জানা থাকে, কতটা পরিমাণ দ্রাবক ওই দ্রবণে দ্রবীভূত রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে 100 ml জলে নয়, সরি দ্রবণে। দ্রবণ বলতে জল এবং এই NaCl যুক্ত হয়ে মোট যে পরিমাণটা সেটা হচ্ছে 100 ml হবে। আমরা যদি বলি যে 100 ml আমরা ওই দ্রবণ তৈরি করব 10% NaCl এ, তাহলে আমাদেরকে একটি গোলতল ফ্লাক্স নিতে হবে 100 ml তোমার 100 ml এর। সেই 100 ml এর মধ্যে প্রথমে কিন্তু 10 গ্রাম NaCl আমাকে মেপে এই গোলতল ফ্লাক্সে প্রথমে ঢেলে নিতে হবে। তারপর যতটা পরিমাণ জল লাগে সেই জল দ্বারা 100 ml এর দাগ পর্যন্ত পূর্ণ করতে হবে। তাহলে সেই টোটাল ভলিউমটা তখন হবে, আয়তনটা হবে তোমার 100 ml দ্রবণ তখন কিন্তু তৈরি হলো। আমরা যদি কিন্তু 100 ml জল যদি নিয়ে নেই তখন কিন্তু সেটা হবে না তোমার 10% NaCl এর দ্রবণ। তাহলে বোঝা গেল। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নরমাল দ্রবণ। নরমাল দ্রবণ কি না, নরমাল দ্রবণকে ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়। নরমাল দ্রবণে যদি 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক ভর পরিমাণ কোনো দ্রাবক দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে আমরা বলতে পারি যে সেটি 1 নরমাল দ্রবণ। সেটিকে বলা হয় 1 নরমাল দ্রবণ, যাকে ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি বলি যে 1 নরমাল H2SO4 এর দ্রবণ তৈরি করতে, তাহলে কিন্তু তোমাকে H2SO4 এর তুল্যাঙ্ক ভার বের করতে হবে। H2SO4 যেহেতু একটি দুটো হাইড্রোজেন রয়েছে, এগুলো প্রতিস্থাপন হবে তুল্যাঙ্ক ভার পরিমাপের ক্ষেত্রে তার আণবিক ওজন বা ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে পারি। এর H2SO4 এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে না, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে H2SO4 এর ক্ষেত্রে এর 98 গ্রাম। 98 কে দুটো হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, সেটাকে যদি গ্রামে প্রকাশ করা হয় সেটা হচ্ছে 49 গ্রাম। যদি 1000 ml দ্রবণে বা 1 লিটার দ্রবণে যদি 49 গ্রাম তোমার H2SO4 যদি যুক্ত থাকে, বা প্রথমে তোমাকে ওই গোলতল ফ্লাক্স যদি আমরা 1000 লিটারের নেই, তাহলে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। এই জল দেওয়ার পরে 49 গ্রাম H2SO4 তোমাকে ঢালতে হবে। ঢালার পরে সেই মিশ্রণের যে 1000 লিটার বা 1 লিটারের যেখানে দাগ রয়েছে সেটা জল দ্বারা তোমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করলে 1000 ml এর যে গোলতল ফ্লাক্সে সেটা পূরণ করলে সেটা কিন্তু 1 নরমাল দ্রবণ তৈরি হবে। তাহলে নরমাল দ্রবণে কিন্তু দ্রাবক তুল্যাঙ্ক পরিমাণ বা তুল্যাঙ্ক পরিমাণযুক্ত দ্রাবক দ্রবীভূত থাকে। এবারে আমরা জানবো মোলার দ্রবণ। মোলার দ্রবণকে ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করা হয়। মোলার দ্রবণে ওর ক্ষেত্রে 1 লিটার দ্রবণে সেখানে ছিল 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ কোনো দ্রাবক, এখানে কিন্তু 1 গ্রাম অনুপরিমাণ কোনো দ্রব যদি দ্রবীভূত থাকে। দ্রবণে 1 গ্রাম অনুপরিমাণ যদি 1 গ্রাম অনুপরিমাণ দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণকে আমরা
দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে আমরা 1 মোলার দ্রবণ বা 1 ক্যাপিটাল M দ্রবণ বলতে পারি। যেমন আমরা ওই H2SO4 এর ক্ষেত্রেই যদি বলি 1 মোলার H2SO4 এর দ্রবণ তৈরি করতে হলে আমাকে প্রথমে এর 1 গ্রাম অণুর ওজন কত সেটা বের করতে হবে। আমরা জানি একটি অণুর ওজন হচ্ছে H2SO4 এর ক্ষেত্রে 98 গ্রাম। যদি 98 গ্রাম H2SO4 1000 লিটার জলযুক্ত দ্রবণে 1000 ml বা 1 লিটার তোমার দ্রবণে দ্রবীভূত থাকে তখনই কিন্তু বলতে পারি, বা জলে দ্রবীভূত থাকে তখনই কিন্তু বলতে পারি জলযুক্ত H2SO4 এর দ্রবণ, তখনই তাকে বলতে পারি 1 মোলার দ্রবণ। তাহলে 1 মোলার H2SO4 এর দ্রবণ তৈরি করতে গেলে আমাকে সেরকম গোলতোল ফ্লাক্স 1000 লিটারের নিতে হবে। 1000 লিটার নয়, 1000 ml এর বা 1 লিটারের নিতে হবে। সেই 1 লিটারে প্রথমে কিছুটা পরিমাণ জল দ্বারা পূর্ণ করার পরে তাতে 98 গ্রাম H2SO4 তোমাদেরকে যোগ করতে হবে। যোগ করার পরে বাকি যে তোমার 1 লিটার পর্যন্ত ফাঁকা অংশটি দাগ পর্যন্ত জল দ্বারা পূর্ণ করে যে মিশ্রণটা তৈরি হবে সেটা কিন্তু 1 মোলার দ্রবণ। এবারে আমরা জানবো মোলাল দ্রবণ। মোলাল দ্রবণকে স্মল m দ্বারা প্রকাশ করা হয়। মোলাল দ্রবণের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাকে 1 লিটার প্রথমেই নিতে হবে দ্রাবক। 1 লিটার দ্রাবকে যদি 1 গ্রাম অণু পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে আমরা বলতে পারি 1 মোলার দ্রবণ বলতে পারি। তাহলে এর ক্ষেত্রে প্রথমে কি না, আমরা যদি সেই সলিউশন গোলতল ফ্লাক্সে 1 লিটারের দ্রবণ নেই, প্রথমে তোমাকে 1 লিটার জল নিয়ে নিতে হবে। সেই 1 লিটার জলে বা 1 লিটার H2O2 তে তোমাকে যদি 98 গ্রাম H2SO4 যোগ করা হয় তখন যে মিশ্রণটি তৈরি হলো তার মাত্রা কিন্তু 1 মোলার। তাহলে 1 মোলারের ক্ষেত্রে কিন্তু 1 লিটার দ্রাবক, এখানে কিন্তু দ্রবণ নয়, মোট পরিমাণ নয়, দ্রাবকের পরিমাণই এখানে 1 লিটার বা 1000 ml। তাতে যতটা পরিমাণ গ্রাম অণু পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকবে সেই পরিমাণটাকেই বলা হবে মোলাল দ্রবণ। এবারে আমরা জানবো ফর্মাল দ্রবণ। ফর্মাল দ্রবণ কি না, আয়নযুক্ত কেলাসে, আয়নিত কেলাসের ক্ষেত্রে তার সংকেত ভরকে গ্রামে প্রকাশ করলে যে গ্রামযুক্ত সংকেত ভর বা সংকেত ভর গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ হবে সেই সংকেত ভর পরিমাণ গ্রামযুক্ত দ্রাব যদি কোনো দ্রবণে দ্রবীভূত থাকে 1 লিটার দ্রবণে, তখন তাকে বলা হয় 1 লিটার দ্রবণে 1 গ্রাম সংকেত পরিমাণ 1 লিটার দ্রবণে 1 গ্রাম সংকেত পরিমাণ যদি দ্রাব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলা হবে 1 ফর্মাল। দ্রবীভূত থাকে তাহলেই সেই দ্রবণকে বলা হবে 1F, একে ক্যাপিটাল F দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর ক্ষেত্রে বলতে পারি যে আয়নিত কেলাস যদি আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড কিন্তু কেলাস অবস্থায় এরা আয়নিত থাকে, এরা কিন্তু পৃথক অণুর কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। তাহলে এর ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের ওজন সোডিয়ামের ক্ষেত্রে 23, ক্লোরিনের ক্ষেত্রে 35.5, এটা যোগ করলে যদি 98.5 গ্রাম তাহলে 58.5 গ্রাম। এই 58.5 গ্রাম পরিমাণ NaCl যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে, অর্থাৎ যদি তোমাকে 1 ফর্মাল দ্রবণ তৈরি করতে বলে তাহলে কি করতে হবে, সেই 1 লিটারের গোলতল ফ্লাক্স নিয়ে প্রথমে তোমাকে ওই 58.5 গ্রাম NaCl মেপে নিয়ে সেটা গোলতল ফ্লাক্সে দেওয়ার পরে সেই
পরবর্তী সময়ে পাতিত জল দ্বারা 1 লিটার দ্রবণ পর্যন্ত সেটা পূর্ণ করলে যে দ্রবণটি তৈরি হবে সেটা 1 ফর্মাল দ্রবণ। এবারে আমরা কিছু দ্রবণের মাত্রা এবং শতকরা মাত্রা সম্পর্কে জানব, যেগুলো দ্রবণের শক্তিকে প্রকাশ করে। দ্রবণের মাত্রা বা দ্রবণের শক্তি যে দ্রবণের নির্দিষ্ট কতটা আয়তনের মধ্যে কতটা পরিমাণ দ্রবীভূত রয়েছে, নির্দিষ্ট শক্তি প্রকাশ করে, যেখানে বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ দ্রবণে কতটা পরিমাণ দ্রবীভূত আছে সেই পরিমাণকেই ওই দ্রবণের মাত্রা বলা হয়। তাহলে স্ট্রেংথ বলতে বোঝায় যে একটি নির্দিষ্ট পরিমাণ আয়তনের দ্রবণে কতটা পরিমাণ দ্রবীভূত রয়েছে। শতকরা মাত্রা, শতকরা আমরা জানি যে 100-র মধ্যে কত ভাগ রয়েছে দ্রাব, সেই পরিমাণটাকে বোঝায়। তাহলে সেটা যদি আমরা মিলিলিটারে প্রকাশ করি যে 100 ml দ্রবণে কত পরিমাণ দ্রবীভূত আছে সেই পরিমাণকে বলা হবে ওই দ্রবণের শতকরা মান। যেমন আমি বলতে পারি যে 5% NaCl এর তোমার দ্রবণের মাত্রা। তাহলে 5% NaCl এর দ্রবণ বলতে কি বোঝায় না 100 ml দ্রবণে বা 100 ml জলযুক্ত দ্রবণে কি করতে হবে 5 গ্রাম NaCl যুক্ত করতে হবে। অর্থাৎ আমরা যদি বলি যে 100 ml এর গোলতল ফ্লাক্স নিয়ে 5 গ্রাম NaCl প্রথমে মেপে নিতে হবে 5 গ্রাম। সেই 5 গ্রাম NaCl মাপার পরে তারপরে পুরো ফাঁকা অংশটি 100 ml দাগ পর্যন্ত জল দ্বারা পূর্ণ করলে সেটাই হয়ে যাবে তোমার 5% NaCl এর দ্রবণ। আশা করি প্রত্যেকেই এই ভিডিওটি ভালো লেগেছে এবং প্রত্যেকেই দ্রবণ সম্পর্কে তোমাদের যে না বোঝা ব্যাপারটি সেটা অবশ্যই বুঝে উঠতে পেরেছো। সবাইকেই ধন্যবাদ। আবার কোনো এক সময় নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।